আমি এর বিচার চাই। একটা ছেলেকে যদি জোর করে বিয়ে করা হয়, সে নিজের স্ব ইচ্ছায় চালিয়ে গাড়ি চালিয়ে কেন হচ্ছে আপনি আপনি আমাদের বেরিয়ে যান। তাহলে আপনি কিভাবে নিশ্চিত শিবির বললেন? হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা রেডি ছিল, আমি বুঝেছি শিবির ওদের আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন। আমি আপনাকে বলছি মাইন্ড ইট গন আপনাদের সাথে আমাদের বন্ধ না। আমরা চাই আপনারা যেটা করতেছেন শান্তিপূর্ণভাবে এ সকল নিকৃষ্ট আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই। এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে। হারুন, আইজিবি আব্দুল্লাহ মামুন, তারপরে মনিরুল, আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির মাদার চোতের বাচ্চা। করেছে কথা বলে, যেভাবে আক্রমণ করেছে, যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমি বাবাকে বলে এসেছি, বাবা আমি আমার মৃত্যুর পরে তুমি আমার লাশটা। পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনী রাখছে না, আমাদের অধীনে যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গোলাম বানাইছে, আওয়ামী লীগের গোলাম। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদের কাছে দেখাবো। প্রিয় দর্শক, আজকে এমন কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে এসেছি, কয়েকটি কথা বলবো, ধৈর্য সহকারে শুনবেন। সবগুলো ভিডিও গুরুত্বভাবে দেখবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের কথা যদি বলি, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে বিগত দিনে তারা কি কর্মকাণ্ড করেছে। প্রিয় দর্শক, এখন কিন্তু নতুন সরকার এসেছে আমাদের। প্রিয় দর্শক, এই নতুন সরকারের আমলে যে পুলিশ প্রশাসন আমরা দেখব, এবং এই পুলিশ প্রশাসন আমরা কিন্তু প্রায় 90 দশকেতে এবং 96 সালের থেকে দেখেছি, আশা করি সেই আগের মতোই হবে। প্রিয় দর্শক, বিগত দিনে যে শাসনকালিত সরকার প্রায় একটানা 16 বছর তারা রাজত্ব করেছে এবং পুলিশকে বেপরোয়াভাবে পরিচালনা করেছে। আসলে কোনো পুলিশ কিন্তু শুরু থেকে সে খারাপ ছিল না, তাকে ঘুষ দেওয়ার লোভ দেখাইছে, ঘুষ দেওয়ার কর্মকাণ্ড শিখাইছে, ঘুষ কিভাবে নিতে হয়, এবং এমন কিছু টার্গেট দিয়ে দিত এই পুলিশ প্রশাসনকে বাংলাদেশের সরকার এবং পুলিশ প্রধানরা, যে বাংলাদেশের সাধারণ নাগরিকের ঘাড়ে চড়ে টাকা আদায় করে নিতে বাধ্য হতো। প্রিয় দর্শক, এমনটিই বলেছে সাবেক যে পুলিশ কর্মকর্তা ছিল তিনি নিজে। প্রিয় দর্শক, এই পুলিশ কর্মকর্তা দিয়ে বাংলাদেশের জনগণের উপরে এক ধরনের প্রেসার তৈরি করা হয়। কী ধরনের প্রেসার তৈরি করা হয় আজকে আপনাদের এই ভিডিওতে জানাই দেব। প্রিয় দর্শক, এমন কিছু টার্গেট তাদেরকে দেওয়া হয় থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে। একটি থানা এবং একটা ফাঁড়ির আন্ডারে একটি কেসের মানে আমাদের জনগণকে ধরার জন্য কেসের একটা টার্গেট দেওয়া হয়। যেমনটি গার্মেন্টসে করা হয়, প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাকশন ম্যানেজার টার্গেট দিয়ে দেয় আপনারা প্রতি ঘন্টায় এই কাজগুলো করবেন। ঠিক এরকমেরই একটা টার্গেট দেওয়া হয় থানার যত ওসিরা আছে, ওসি এবং এসপি এবং হাবিলদার যারা কনস্টেবল আছে, প্রত্যেকেরই একটা করে টার্গেট দিয়ে দেয়, আপনারা এই টার্গেট অনুযায়ী কাজ করবেন। প্রিয় দর্শক, এই কারণেই সাধারণ জনগণের ঘাড়ে উঠে তাকে লুটপাট করা হয়। এটা কিন্তু এক ধরনের লুটপাট করা। আর এই কাজগুলি করেছে বিগত দিনের যে সরকার ছিল, শাসক শাসিত সরকার, সেই সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে আইনানিক ব্যবস্থা নিত, তার জোরই ছিল এই পুলিশ প্রশাসনকে নিয়ে। তা আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই পুলিশ প্রশাসনরা বিগত দিনে কি করেছে তো আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। এখন তো ডিজিটাল যুগ, এখন ভিডিও মাধ্যমে আমরা অনেক কিছুই দেখতে পারি। আসলে যদি এই ভিডিও যদি না থাকতো হয়তো তারা বিশ্বাসই করতো না। তাদের সামনের উপরে কিভাবে অস্ত্র চালায়, তাদের পুলিশ বাহিনীরা গুলি করে মেরে ফেলায়, সেটাও তারা অস্বীকার যায় এই এতগুলো ভিডিও থাকার পরে। তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর সেই কথাগুলো এবং ভিডিওটি দেখি কি বলেছিল। পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং
দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা শহরের যে আমাদের যে 50টি থানা রয়েছে সেই 50টি থানায় এখন পর্যন্ত 264টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এখন পর্যন্ত 264টি, এটি আরও 4-5টা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা। এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় 2850 প্লাস মাইনাস অল্প দুই একটা এদিক সেদিক হতে পারে 2850 জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি, আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান, কিছুটা হচ্ছে ব্লক রেড, কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের যে গোয়েন্দা সেইখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে। তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই, সাধারণ কোনো প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন, পুলিশ প্রশাসন, পুলিশ প্রধানরা কি কি কাজ করেছে এবং তারা কি কি কাজ করাইতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো কিছু কথা বলবো এবং কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ভিডিও কেউ টেনে দেখবেন না, কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসন নিয়ে আমি কথা বলতেছি। আর আজকের যে ভিডিও দেখবেন, আগামী দিনের পুলিশ কিভাবে কিরকমের হয়। বর্তমান কিন্তু যে সরকার রাজত্ব হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের ফাটাকৃষ্ট কয়েকজন ছাত্র সমাজের ফাটাকৃষ্ট তৈরি হয়েছে। সেই ফাটাকৃষ্টরা কিভাবে দেশ পরিচালনা করতেছে আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু কম বেশি জানেন, এটা আমি নতুন করে বলতে চাচ্ছি না। প্রিয় দর্শক, এই পুলিশ প্রধানরা কি করে? পুলিশ প্রধানরা ছোট ছোট সিপাহীদেরকে এবং হাবিলদারদেরকে, কনস্টেবলকে দিয়ে কি ধরনের পার্সোনাল কাজগুলো করায় আজকের এই ভিডিওতে তথ্য দেব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে একজন পুলিশের এসআই, একজন পুলিশের ওসি, তার বাসার যত কাজ বাজারের থেকে শুরু করে তার বাচ্চা স্কুলে আনা নেওয়া, তাদের জীবনের নিরাপত্তা দিয়া সমস্ত প্রোটেক্ট একজন কনস্টেবলের দিতে হয়। শুধু একজন না, একজন এসআইর ঘরে এবং একজন ডিসির ঘরে 20 জন 30 জন করে পুলিশ প্রধানরা থাকে পাহারা দেওয়ার জন্য। যেটা আইনি এটা নেই যে সাধারণ কোনো পুলিশ পোশাককে যদি প্রোটেক্ট দেওয়া লাগে। আপনারা একটু ভাবেন যে একজন পুলিশ প্রশাসনকে বাসায় যদি তারই প্রোটেক্ট দেওয়া লাগে, তাহলে একজন সাধারণ জনগণকে কখন সে সেবা দেবে? তো আমাদের ঘাড়ে উঠে আমাদেরকে মিথ্যা মামলা, মিথ্যা হামলা, বিভিন্ন ধরনের হয়রানি করে তারা এ ধরনের কর্মকাণ্ডগুলো করেছে বিগত দিনে। আর আমাদের এই অসহায়তা নিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে কিভাবে সাধারণ জনগণের কাছ থেকে টাকা হাতায় নেওয়া যায়, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি নেতা মন্ত্রীরা করেছিল বিগত দিনে, আপনারা দেখেছেন। এখন কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, জয় মন্ত্রী হোক, কেন এমপি হোক, একটা কাউন্সিলর, সাধারণ একটি কাউন্সিলর, একজন কাউন্সিলরের কাছ থেকে 6 কোটি টাকা পাওয়া যায়। তাদের ঘরের থেকে নগদ অর্থ 5 কোটি 6 কোটি টাকা আলমারি ভরা পাওয়া যায়, যেটা এত টাকা ব্যাংকেও নাই। প্রিয় দর্শক, ইনাদের কথা যদি বলি সারা দিনেও শেষ হবে না। তা চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি যে সাবেক যে পুলিশ কর্মকর্তারা, তাদের যে হাবিলদাররা আছে, কনস্টেবলরা আছে, তাদেরকে দিয়ে বাসায় কি ধরনের কাজ করে এই ভিডিও কলে আপনারা শুনতে পারবেন। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। স্বামী মরহুম জিয়াউর রহমানের কণ্ঠেই আমরা বাংলাদেশের স্বাধীনতার কথা শুনেছি, অন্য কারো মুখে নয়। শুধু বাংলাদেশের স্বাধীনতার কথা নয়, তিনি যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। আপনার বাবা তাকে বীর উত্তম টাইটেল দিয়ে গেছিল, ঠিক কিনা? আর আজকে আপনি তাকে বলেন রাজাকার। ওই কাদের সিদ্দিকী সিভিলিয়ানদের মধ্যে এত বড় মুক্তিযোদ্ধা নাই আর ছিল না, তারে পর্যন্ত আপনার রাজাকার বলেন। আওয়ামী লীগ না হইলেই রাজাকার। আপনি কোথায় ছিলেন যুদ্ধের সময়? আপনি কি করেছিলেন? আমি সব বলতে পারি।
আমার কাছে খবর আছে, আমি বলবো না। ওই যে ভাই বাংলায় বলে না যে তরে না কইছিলাম যুদ্ধ করিস না, বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন নরবতী তুমি, তোমার মতো কত ছাগল পাগল দেখতেছি আমি, তরে না কইছিলাম যুদ্ধ করিস না, করতে একটা করে বসছ আরেকটা, এখন তুই রাইজ হরাইলি। তুমি আরম্ভ যা করেছ, চুরি ডাকাতি খুন জখম রাহাজানি মামলা মোকদ্দমা দিয়া বাংলাদেশের মানুষকে স্বাধীনতার আস্বাদ 12টা বাজায় দিছ। স্বাধীনতা কাকে বলে মানুষ ভুলে যাচ্ছে। এই যদি স্বাধীনতা হয়, মায়ের পেটের বাচ্চা মারা যাবে, তার বিচার হবে না, রাস্তায় কেউ দাঁড়াতে পারবে না, কথা বলতে পারবে না, মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, শোভাযাত্রা করতে পারবে না, সভা হবে না। এই জন্য আমরা স্বাধীনতা চেয়েছিলাম, এই জন্য তো দুঃখ করেছি, এই জন্য জেল কেটেছি। আপনি কোথায় ছিলেন? আপনি তো ছিলেন না স্বাধীনতা যুদ্ধের সময়। বেগম জিয়া ছিলেন, জেলে ছিলেন, বন্দী ছিলেন, তার কন্ট্রিবিউশন আছে, তার স্বামীর কন্ট্রিবিউশন আছে। আপনার স্বামীকে আমি কিছু বলতে চাই না, তাকেও আমি বিবি বানাইছিলাম ফজলুল হক হলে, আপনাকে ইডেন কলেজে বানাইছিলাম। আপনারা চাপ দেন আমাকে আপনাদের দল করতে, আমি বাংলাদেশকে পিন্ডিত থেকে ছাড়িয়ে এনে দিল্লির কাছে জমা দেব। অসময়ে আমি বলবো কিভাবে মৃত্যু হয়েছে এই কথা আজকে আমি উঠাতে চাই না। পরবর্তীকালে উনি থাকলে তো আর উনি আসতে পারতেন না। পরবর্তীকালে যে 4 জন নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এদেরকে বিচার টিচার করে আছে না, সেই দিনকে আনতে হবে। কারা আনবে? এই আল্লাহ আনবে। এই সাদ্রোহী মামলা হয়, রাষ্ট্রের দ্রোহে উনি কোন কথাটা বলছেন? এটা রাষ্ট্রদ্রোহে কথা হলো কি করে? এটা একটা ফিগার। আমি আমার থানা শ্রীনগর, মুন্সিগঞ্জে বাড়ি, আমার থানায় আমি শ্রীনগরে, আমি তখন ক্ষমতায়, আমি বাংলাদেশের প্রথম চিফ হুইপ, সেকেন্ড চিফ হুইপ। আমি আমার এলাকায় গিয়া 2 নম্বর লোক পাইলাম না মুক্তিযোদ্ধা, টাকা দেওয়ার দায়িত্ব আমাকে দিয়েছিলেন শেখ সাহেব। তার অফিসে একটা রুম ছেড়ে দিল যে তুই এখানে বসে যারা মারা গেছে আসলে 2000 করে টাকা দিয়ে দিবি। আমি কিছুদিন করলাম, তখন মুক্তিযোদ্ধা কোনো মন্ত্রণালয় হয় নাই, এই মন্ত্রণালয় অনেক পরে হয়েছে, খুব সম্ভব খালেদা জিয়ার আমলে এই মন্ত্রণালয় হয়েছে। কিন্তু ওর নিজের বক্তৃতা নয় একটাও, এটা সে কোট করেছে ফ্রম ডকুমেন্টটা কার? সারা পৃথিবীর মানুষদের যারা ইনফরমেশন দেয়, ইনফরমেশন ফিডিং করে, এই ধরনের লোকরা বলেছে যে এটা নিয়ে এই কথা শেখ সাহেব বলছেন, এই কথা শেখ সাহেব এই কথা বলছে। আমার জানা মতে আসল কথা যেটা, সেটা হলো যে এটা একটা ভুল হতে পারে। টু আর ইজ হিউম্যান, মানুষের ভুল হতে পারে, তো ভুলই অনেক সময় চালু হয়ে যায়, সেই ভুলই হয়তো চালু হয়ে গেছে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমরা বলি, অনেকে বলি যে 1,60,000 পয়গম্বর আছে, মতান্তরে বলে 2,60,000 পয়গম্বর আছে, বলি না? তো এটা কি অপরাধ হয়ে গেল? পয়গম্বরদের নিয়েই মতান্তর আছে, কেউ বলে 1,60,000। এটা নিয়ে প্রশ্ন আছে তো। আমার বিরুদ্ধে মামলা করবেন আপনি? রাষ্ট্রদ্রোহীদের মামলা করবেন? রাষ্ট্রদ্রোহী বানান জানেন? রাষ্ট্রদ্রোহী কাকে বলে জানেন? আইন পড়েছেন? রাষ্ট্রের বিরুদ্ধে যে বিদ্রোহ করে তাকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, বিদ্রোহী বলা হয়। বেগম খালেদা জিয়া এই রাষ্ট্র তৈরি করার জন্য জেল খেটেছেন। তার 2 ছেলের 1 ছেলে ইন্তেকাল করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজায় আমি সেখানে গিয়েছিলাম, জিয়াউর রহমানের জানাজায় গিয়েছি। তিনি আমার বন্ধু ছিলেন, সমবয়সী ছিলেন। আমার বাসায় তিনি যেতেন অনেকবার, তার সাথে স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি অনেক শক্ত কথা বলেন। এই গয়েশ্বরও একসময় আমার সাথে রাজনীতি করছে, আমার সাথে করছে মানে আমার কর্মী ছিলেন সাইফুর রহমান। এই কারণে কিন্তু আপনাদের মনে থাকার কথা, সাইফুর রহমান মারা গেছেন, হাবিবুর রহমানের সাথে কাজ করেছেন, তার কর্মী ছিলেন গয়েশ্বর। সেই হিসাবে গয়েশ্বরের পজিশন কোথায় তারা জানে। আজকে তিনি স্ট্যান্ডিং কমিটিতে আছেন, আমি শ্রদ্ধা করি। কে কখন থাকবে না থাকবে এটা নির্ভর করে নেত্রীর উপরে। তিনি নেত্রীকে সমর্থন করেছেন, আমরা সবাই সমর্থন করছি। তা আমাদের সকলের বাড়িতে ঘেরা হওয়া উচিত।
আমাদের সকলেরই তো ধরা উচিত। কি আমরা সমর্থন করি না? বেগম জিয়া যেই কথা বলছে এই কথার সাথে আমরা একমত। তো সবাইকে ধরেন ধরে দেখেন কত। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।